আসসালামু আলাইকুম। আমরা এর আগে আলাদা আলাদাভাবে নিজে থেকে সেট তৈরি করে ১ থেকে ১০ পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে প্রত্যেক দিনই ১২ নম্বর করে গ্রামার থাকতো, যেরকম করে মাধ্যমিকে থাকে। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করব। সেই টপিকটা হচ্ছে যে মাধ্যমিকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার গুলো রয়েছে, তার মধ্যে সেকশন বি তে গ্রামার রয়েছে, সেই গ্রামার গুলো নিয়ে আলোচনা শুরু করব। এবং যে সমস্ত মাধ্যমিক শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে যে কিভাবে প্রশ্ন আসে এবং সমাধান কিভাবে করা যায়, অবশ্যই এখান থেকে জানতে পারবে। প্রথমে শুরু করব আজকে আমরা মাধ্যমিক 2017 সালের ইংরেজি প্রশ্ন সেকশন বি তে যেগুলো থাকে সেটা নিয়ে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান পূরণ করতে সঠিক বিকল্পটি লিখতে বলা হচ্ছে। এগুলো থাকে 3 নম্বরের। তাহলে আমরা কিভাবে সলভ করব এটা? প্রথমত মানে তৈরি করার জন্য এই যে ব্ল্যাঙ্কটা রয়েছে, স্পেসটা রয়েছে, তারপরে যে ভার্ব গুলো রয়েছে, এখানকার আমরা যে কোনো একটা বেস ফর্মটা ধরে নিয়ে শুধুমাত্র মানে করব। তারপরে তখন টেন্স কি রয়েছে, সেন্টেন্স সাপেক্ষে, এগুলো নির্বাচন করব। তো চলো প্রথমে শুরু করি। মিনারা বেগম হু কোচ ন্যাশনাল লেভেল জিমনাস্ট ফর 30 years surprised to receive a call from a parent soon after Deepa Karmakar finished fourth in the Olympics. শুধুমাত্র আমরা একটা করে ভার্ব নিয়ে জাস্ট মানে তৈরি করার জন্য বা টেন্সের সাপেক্ষে, সেন্টেন্স সাপেক্ষে কি হচ্ছে সেটা দেখব। এবারে চলে আসো, প্রথমেই আমরা এখানে দেখব যে ফর 30 ইয়ার্স রয়েছে। দিস ইজ পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম যদি থাকে, তাহলে সেই টেন্সটা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পয়েন্ট অফ টাইম থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পিরিয়ড অফ টাইম যদি থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে। এবার আমাদেরকে তো জানতে হবে যে এখানে একটা সময় দেওয়া আছে, তাহলে পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন থাকে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু পাস্ট পারফেক্টে থাকে হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি পিরিয়ড অফ টাইম রয়েছে, তার টেন্স হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে বা হতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়ম কটা রয়েছে দেখো, একটা মাত্র রয়েছে, হ্যাজ বিন কোচিং, এটাই आंसर। হ্যাজ বিন কোচিং। তাহলে হু হ্যাজ বিন কোচিং ন্যাশনাল লেভেল জিমনাস্ট ফর 30 ইয়ার্স। তাহলে মিনারা বেগম যে 30 বছর ধরে জাতীয় স্তরের জিমনাস্টদের কোচিং দিয়ে আসছে, তাহলে এটা প্রেজেন্ট হয়ে আছে। নেক্সট বলা হচ্ছে যে সারপ্রাইজ টু রিসিভ এ কল, একটা ফোন কল গ্রহণ করে, মানে ফোন কল পেয়ে সারপ্রাইজ, অবাক হচ্ছে, ফ্রম এ প্যারেন্ট, একজন অভিভাবকের কাছে থেকে, সুন আফটার একেবারে পরে পরে, কার পরে পরে? দীপা কর্মকার ফিনিশ ফোর্থ ইন দা অলিম্পিক। এবার দেখবো আমরা ভার্বগুলো নির্বাচন করব। এখানে বলেছে ফোর্থ ইন দা অলিম্পিক্স, তাহলে অলিম্পিকে ফোর্থ হবে না হয়ে গেছে? অলরেডি ফোর্থ হয়েছে। ফোর্থ হওয়ার পরেই ফোন করা হয়েছে, ফোর্থ হওয়ার পরেই ফোন করা হয়েছে। কে ফোন করেছে? একজন প্যারেন্ট। কাকে ফোন করেছিল? এই মিনারা বেগমকে, এবং তিনি সারপ্রাইজড হয়েছেন, অবাক হয়েছিলেন। তাহলে এখানে পাস্ট টেন্স আমরাকে দিয়ে দিচ্ছে যে সুন আফটার দীপা কর্মকার ফিনিশড। আবারও বলছি, অলরেডি ফোর্থ হয়ে গেছে, মানে ফিনিশড হয়ে গেছে এর, কিন্তু তাহলে ফিনিশড হবে এখানে, ফিনিশড। তাহলে কল করেছে না কল করেছিল? কল করেছিল, সঙ্গে সঙ্গে বলেছে যে সুন আফটার, একেবারে পরেই কল করেছে, তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে। কি হবে এখানে? ওয়াজ সারপ্রাইজড। অ্যান্সার হয়ে গেল ওয়াজ সারপ্রাইজড। নেক্সট চলে আসি আমরা। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে এখানে এমন ভাবে দেওয়া থাকে বিষয়গুলো যে পড়লে, মানে সম্পূর্ণ সেন্টেন্সটা যদি পড়া হয় তাহলে কিন্তু বুঝতে পারা যাবে যে অ্যান্সার কোনটা হবে। কিছুটা মনে হচ্ছে ইঙ্গিত দিয়ে রাখবে, মানে যেমন এখানে বলে দিয়েছে ফর 30 ইয়ার্স, এমন হতে পারে যে কোনো ক্ষেত্রে বলে দিয়েছে তোমাকে লাস্ট কিছু একটা বলে দিয়েছে, যে লাস্ট সানডে বা লাস্ট মানডে, লাস্ট নাইট, ইয়েস্টারডে, টুমোরো,
এই সমস্ত কিছু একটু একটু করে ইঙ্গিত দিয়ে দেয় সাধারণত। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এগুলো তিনটে থাকে, 3 নম্বর থাকে। When John arrived dash Mumbai dash train, there was not dash single penny in his pocket. তাহলে আমরা জানি যে বড় জায়গার আগে বা কোন শহরের আগে ইন বসে, তাহলে জন কোথায় পৌঁছেছিল? মুম্বাই। মুম্বাই একটা শহরের নাম, মুম্বাই একটা শহর, সিটি। তাহলে when John arrived in Mumbai, কিভাবে গিয়েছিল? হেঁটে হেঁটে নাকি? পায়ে হেঁটে গেলে 1 ফুট হয়, এখানে কিন্তু ট্রেনে চেপে, অর্থাৎ ট্রেনে যানবাহনের দ্বারা হলে বাই, তাহলে বাই ট্রেন। যখন ট্রেনে করে মুম্বাই পৌঁছালো তখন তার কাছে কিন্তু একটা কানা কড়িও নাই পকেটে, মানে টাকা পয়সা কিছুই নাই। তাহলে there was not a single penny in his pocket, অ্যান্সার হয়ে গেল আমাদের। নেক্সট পার্টে চলো। এবারে নাম্বার 3, ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে করো। 3 নম্বর থাকে, প্রত্যেকটাতে 1 নম্বর করে। এখানে নির্দেশ অনুসারে করো বলতে তোমাকে বিভিন্ন ধরনের গ্রামার দিতে পারে এবং ব্র্যাকেটের মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে যে কি করতে হবে। আমরা শুরু করি, দেখি কি কি লেখা আছে। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, শিশুরা বাইরে খেলতে যেতে পারেনি। দুটো সেন্টেন্স রয়েছে, দুটো সেন্টেন্স দেওয়ার পরে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, একটি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করো। কমপ্লেক্স সেন্টেন্স হোক বা কম্পাউন্ড হোক বা সিম্পল সেন্টেন্সেই জয়েন করতে বলুক না কেন, দুটো সিম্পল সেন্টেন্স দিয়ে রাখে। যাই হোক, এখানে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে, তো কমপ্লেক্স সেন্টেন্সে বলেছে এখন কি করব আমরা, তো জানি না যে কি করব, দেখি কি করতে হয়। চল দুটোর মানে পড়ো শুধু। বৃষ্টি হচ্ছিল, শিশুরা বাইরে খেলতে যেতে পারেনি। আচ্ছা, শিশুরা বাইরে খেলতে যেতে পারেনি কেন? বৃষ্টির কারণে, মানে বৃষ্টি হচ্ছিল। তাহলে যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু শিশুরা বাইরে খেলতে যেতে পারেনি। অথবা বলতে পারি শিশুরা বাইরে খেলতে যেতে পারেনি যেহেতু বৃষ্টি হচ্ছিল বা কারণ বৃষ্টি হচ্ছিল, বিভিন্ন ভাবে বলা যাবে। তাহলে আমরা কি করব, আমরা অ্যাজ দিয়ে শুরু করতে পারি। তাহলে অ্যাজ ইট ওয়াজ রেইনিং, কমা দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, প্রথমেই শুধু অ্যাজ দিয়ে দিলে হয়ে গেল। অ্যাজ ইট ওয়াজ রেইনিং, কমা the children could not go out to play, হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো, শুধু কি এটা অ্যান্সার হবে না? as it was raining the children could not go out, এই অ্যান্সারটা অন্যভাবেও লেখা যাবে। আমরা লিখতে পারি এইভাবে, the children could not go out to play as it was raining। অন্যভাবেও লিখতে পারবো, the children could not go out to play because it was raining, এভাবে লেখা যাবে। অন্যভাবেও লিখতে পারি, since it was raining, the children could not go out to play, বিভিন্ন ভাবে লেখা যাবে, যার যেটা মনে হবে সহজ মনে হচ্ছে সে সেইভাবে লিখতে পারো, কোনো ব্যাপার না। নেক্সট আমরা শুরু করব ভয়েস চেঞ্জ। মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে অবজেক্ট দিয়ে শুরু করতে হয়। তাহলে অবজেক্ট খুঁজে পেতে গেলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। এবার যদি বলি এখানে আমি যে আমার বন্ধু কাকে একটি গল্পের বই দিয়েছে, আমাকে, তাহলে এখানে কাকে দিয়ে প্রশ্ন করে একটা উত্তর পাওয়া গেল আমাকে। ঠিক একই ভাবে যদি কি দিয়ে প্রশ্ন করি যে আমার বন্ধু আমাকে কি দিয়েছিল, তাহলে অ্যান্সার হবে এ স্টোরি বুক। তাহলে অবজেক্ট কটা রয়েছে? দুটো অবজেক্ট রয়েছে। আর আমরা বলতে পারি যে the verb that contains two objects are called ditransitive verb। তাহলে এই ভার্বটা হচ্ছে ডাইট্রানজিটিভ। ডাইট্রানজিটিভ ভার্বে কটা অবজেক্ট থাকে? দুটো অবজেক্ট থাকে। দুটো অবজেক্ট থাকে বলেই তো ডাইট্রানজিটিভ বলা হয়। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে আমরা কি করতে পারি, অবজেক্ট একটা নিয়ে নিলাম, প্রথমে কি আছে মি, তাহলে আই। তারপরে 2 নম্বরে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, পাস্ট ইনডেফিনিট থাকলে ওয়াজ ওয়্যার, আই এর পরে ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ। 3 নম্বরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম গিভেন। 4 নম্বরে অবশিষ্ট অংশ কি রয়েছে এখানে, এ স্টোরি বুক।
আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই, তারপরে মাই ফ্রেন্ড, সাবজেক্টকে শেষে অবজেক্ট করতে হয়। এইটাকে অন্যভাবেও করা যাবে। কিভাবে? আমি ধরে নাও যে এ স্টোরি বুকটাকে অবজেক্ট করলাম, তাহলে লিখতে পারবো এ স্টোরি বুক ওয়াজ গিভেন মি বাই মাই ফ্রেন্ড। বাস, এবার এখানে আরেকটা গ্রামার শিখে নিব যখন প্রসঙ্গ চলে এসছে আর কি। এই যে দুটো অবজেক্ট রয়েছে, তো অ্যাক্টিভ ভয়েসে যখন ভার্ব ডাইট্রানজিটিভ হয়, অর্থাৎ ভার্বের যখন অবজেক্ট দুটো থাকে, প্যাসিভ করার সময়ে যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে নিই এবং আরেকটা নিজের জায়গায় পড়ে থাকে, যে অবজেক্টটা নিজের জায়গায় থেকে যায় সেই অবজেক্টটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। তাহলে প্রথম সেন্টেন্সে হচ্ছে এ স্টোরি বুক, এটা রিটেইনড অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে মি রিটেইনড হয়ে আছে, এটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। নেক্সট চলে যাব আমরা, ন্যারেশন চেঞ্জ রয়েছে। তাহলে ন্যারেশন চেঞ্জটা কি রয়েছে? দ্য পুলিশম্যান said to the thief, the policeman said to the thief, where have you kept the stolen goods? Change into ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এটা ডাইরেক্ট স্পিচ রয়েছে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমরা প্রত্যেক দিনই একটা রুলস অ্যাপ্লাই করি, এস এল পি টি এস। আজকেও এই রুলস দিয়েই করব। তাহলে ফার্স্ট অফ অল উই শুড আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অফ রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স কি রয়েছে? হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টলেন গুডস, দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এন্ড ইফ দ্য সেন্টেন্স ইজ ইন্টারোগেটিভ, তাহলে কি করতে হয়? সেড টু এর পরিবর্তে আস্ক করতে হয়। লিঙ্কার কি ইউজ করতে হয়? জাস্ট রিমুভিং কমা ইন ইনভার্টেড কমা উই আর টু ইউজ কি ডব্লিউএইচ ওয়ার্ড ইফ দ্য কোশ্চেন ইজ ডব্লিউএস টাইপ। তাহলে ডব্লিউএস টাইপ কোশ্চেন থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে নেবো, লিঙ্কার হয়ে গেল, আমরা লিঙ্কার কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে এটাই রেখে দেবো, বাস। নেক্সট বলা হয়েছে পি ফর প্রোনাউন চেঞ্জ। হাউ মেনি প্রোনাউন্স আর দেয়ার? একটা প্রোনাউন রয়েছে। তাহলে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্টে যে আছে তাকে বোঝাবে, সেকেন্ড পারসন হলে অবজেক্টে যে আছে তাকে বোঝায়। তাহলে এখানে যেহেতু ইউ সেকেন্ড পারসন, ইউ কাকে বোঝাচ্ছে? অবজেক্টে যে রয়েছে তাকে বোঝাচ্ছে, অর্থাৎ দ্য থিপ কে বোঝাচ্ছে। নেক্সট চলে আসবো আমরা টি ফর টেন্স চেঞ্জ। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয়। পাস্ট টেন্স রয়েছে সেড, সুতরাং টেন্সের পরিবর্তন করব কিভাবে? প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট এইভাবে চেঞ্জ করতে হয়। আমি সংক্ষিপ্ত তোমাদের সংক্ষেপে বলেছিলাম। অ্যামিজার থাকলে ওয়াজের, ওয়াজের থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, ভার্ব 1 থাকলে ভার্ব 2, ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3। এখানে দেখতে পাচ্ছি হ্যাভ রয়েছে, তাই এটা হয়ে যাবে হ্যাড। চলো চেঞ্জ করি তাহলে। কত সহজ দেখো তো, কত সহজ। দা পুলিশম্যান asked the thief, তারপরে বললাম ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে বসে যাবে। এই ডব্লিউএইচ ওয়ার্ডের পরে দেখো এই জায়গাটা একটু বুঝে নাও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে বসবে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, লিঙ্কারের আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, পরেও হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এখন সাবজেক্ট কি আছে? ইউ, পেয়েছি থিপকে, তার মানে ইউ বলতে থিপ, তাহলে হি হবে প্রোনাউন, যেহেতু থার্ড পারসনকে বোঝাচ্ছে। তাহলে হি হ্যাড কেপ্ট দ্য স্টলেন গুডস, স্টলেন গুডস অ্যান্সার হয়ে গেল। অন্যভাবে লেখা যায়, দ্য পুলিশ ইনকোয়ার্ড অফ দ্য থিপ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টলেন গুডস, এভাবে লেখা যায়। নেক্সট চলে যাব আমরা। এবারে আমাদের রয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে আরো কিছু লেখা থাকে যে চেঞ্জ দ্য ফর্ম ইফ নেসেসারি অথবা হোয়ার নেসেসারি, এই কথাগুলো লেখা থাকে। তাহলে নিম্নে একটা লিস্ট দেওয়া থাকবে, সেই লিস্ট থেকে আমাদেরকে ফ্রেজাল ভার্বগুলো খুঁজে খুঁজে লিখতে হবে। এক্সট্রা ফ্রেজাল ভার্বও দেওয়া থাকবে। তাহলে প্রয়োজন অনুসারে কিভাবে চেঞ্জ করতে হয় চলো দেখে নিই। দ্য পেশেন্ট উইল রিকভার, তাহলে রিকভারের ফ্রেজাল ভার্ব কি হবে? কাম রাউন্ড। রিকভার যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে কেম রাউন্ড হতো, আইএনজি যোগ থাকলে কামিং রাউন্ড হতো। এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম রয়েছে তাই আমরা কি করব? ফ্রেজাল ভার্বটারও প্রেজেন্ট ফর্মটা লিখবো। তাহলে কি হবে?
কাম ডাউন। নেক্সট চলে আসো, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। আরে তাহলে কি বলছে এখানে যে প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, রিজেক্টের ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন, প্রেজেন্ট ফর্মে রয়েছে তাই আমাকে লিখতে হবে টার্ন ডাউন, পাস্টে হলে টার্ন ডাউন হতো, রিজেক্টিং হলে টার্নিং ডাউন হতো, এগুলো একটু খেয়াল রাখবে। তাহলে এখানে লিখবো টার্ন ডাউন, টার্ন ডাউন। নেক্সট, হি ওর এ হোয়াইট শার্ট, ওর মানে ওয়ার এর পাস্ট ফর্ম ওর, তাহলে ওর যদি মানে সরি পাস্ট ফর্ম আছে তার মানে পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে ওয়ার এর ফ্রেজাল ভার্ব কি, হোয়াট ইজ দ্য ফ্রেজাল ভার্ব ফর ওয়ার? পুট অন। তাহলে এখানে আমরা পুট অন লিখবো, কিন্তু যেহেতু পাস্টে রয়েছে তাই পুট এর পাস্ট ফর্ম লিখবো, বাট পুট ইজ আ স্ট্যান্ডার্ড ভার্ব সো ইটস অল দ্য ফর্মস আর সেম। তাহলে এখানে কি হবে পুট অন। ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা ইয়ারেই কিন্তু 12 নম্বরের গ্রামার রয়েছে। ডু অ্যাজ ডাইরেক্টেড এর জায়গাটা পরিবর্তন হয়, ওইখানে শুধুমাত্র জয়নিং থাকে তা নয়, ভয়েস চেঞ্জ থাকে তা নয়, ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্রামার দিতে পারে। বাকি যে পার্টগুলো দেখলাম সে সমস্ত পার্টগুলো কিন্তু সেম থাকে। তাহলে আমাদের চেঞ্জ কোথায় হয়? চেঞ্জ হয় ডু অ্যাজ ডাইরেক্টেড এ। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি, জয়নিং, স্প্লিটিং, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হতে পারে অথবা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স হতে পারে, এইগুলো প্রত্যেকটার যে কোনো 3টা দিতে পারে। সুতরাং আমাদের সবগুলো শিখে রাখতে হবে, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকবো, যে এর পরের দিন আমরা মাধ্যমিকের 2018 সালের যে প্রশ্নপত্রটা রয়েছে সেখান থেকে সলভ করবো। ফ্যান চালান স্যার।